চীনে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চূড়ান্ত দফার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতাই বলেছেন এবারের বৈঠক ছিল অত্যন্ত সফল এবং অবিস্মরণীয়। চীনা নেতৃত্বের গোপনীয় কেন্দ্র ঝংনান হাইতে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বেইজিং ছাড়ার আগে ট্রাম্প বলেন, এবারের আলোচনায় অনেকগুলো ভিন্ন সমস্যার সমাধান হয়েছে, তবে মূল বিষয়গুলি নিয়ে এখনো কোনো উল্লেখযোগ্য চুক্তি হয়নি। ট্রাম্প আরও জানান, তিনি এবং শি ইরান নিয়ে আলোচনা করেছেন এবং একমত হয়েছেন যে তেহরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। পাশাপাশি আগামী 24 সেপ্টেম্বর চীনা প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের সফরকে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী সফর বলে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বলেছেন দুই নেতা তাদের দুই দেশের মধ্যে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের জন্য একটি নতুন অবস্থান স্থাপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যেই নতুন করে সামনে এলো রাশিয়া চীন ঘনিষ্ঠতার বার্তা। ক্রেমলিন জানিয়েছেন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সফরের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গত কয়েক বছরে পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে 40 বারের বেশি বৈঠক হয়েছে। এর আগে 2022 সালে দুই নেতা সীমাহীন কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করেন। এর কয়েক সপ্তাহ পরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকেই বদলে দেয়নি, বরং এই সংঘাত নতুন বৈশ্বিক শক্তির সমীকরণও তৈরি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আরাফাত ইসলামের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের উপর কৌশলগত চাপ বাড়ানোর সুযোগ নিচ্ছে চীন, এমনটাই দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন বিশ্লেষণে। যুদ্ধ শুরুর পর থেকেই বেইজিং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে সক্রিয় হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। মার্কিন জয়েন্ট স্টাফের গোয়েন্দা বিভাগের প্রস্তুত করা প্রতিবেদনে ডিআইএমই কাঠামো ব্যবহার করে চীনের পদক্ষেপ বিশ্লেষণ করা হয়। ডি ফর ডিপ্লোম্যাটিক, আইতে ইনফরমেশন, এমতে মিলিটারি, ইতে ইকোনমিক, অর্থাৎ এই 4 স্তম্ভে চীনের তৎপরতা পর্যবেক্ষণ করেছে ওয়াশিংটন। প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের হামলায় উদ্বিগ্ন উপসাগরীয় মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করেছে চীন। একই সাথে হরমুজ বন্ধ হয়ে জ্বালানি সংকটে পড়া দেশগুলোর কাছেও নিজেদের সমাধানদাতা হিসেবে তুলে ধরেছে বেইজিং। বিশ্লেষকদের মতে নবায়নযোগ্য জ্বালানি ও বিশাল তেল মজুতের কারণে চীন তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়িয়েছে বেইজিং। অন্যদিকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে বেড়েছে চাপ। প্যাট্রিয়ট, থার্ড ও টমাহক ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ নিয়ে উদ্বেগে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মিত্রদের মধ্যেও রয়েছে ধোঁয়াশা। ইরানের সঙ্গে যুদ্ধকে যুক্তরাষ্ট্রের বেপরোয়া সামরিক নীতি হিসেবেও তুলে ধরেছে চীন। বিশ্লেষকরা বলছে এর মাধ্যমে ওয়াশিংটনের বৈশ্বিক নেতৃত্বের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বেইজিং। বিশ্বের দুই বৃহৎ শক্তির এই কৌশলগত প্রতিযোগিতার মাধ্যমেই ঐতিহাসিক বেইজিং সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের ছায়া যে এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং তা যুক্তরাষ্ট্র চীন বৈশ্বিক ক্ষমতার লড়াইকেও নতুন মাত্রা দিচ্ছে, সেটি স্পষ্ট হয়ে উঠেছে নতুন এই গোয়েন্দা প্রতিবেদনে। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। ইরানকে ঘিরে চলমান সংকটে সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সময়ে ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সংঘাত নিরসনে ওয়াশিংটনে ৩য় দফা আলোচনা শুরু করেছে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়ে উঠেছে। একদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ইসরায়েল লেবানন সীমান্তে অব্যাহত হামলা পাল্টা হামলায় অঞ্চল জুড়ে বাড়ছে উত্তেজনা। কূটনৈতিক আলোচনার চেষ্টা চললেও থামছে না সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকি। এমন পরিস্থিতিতে সংকটের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারতের নয়াদিল্লিতে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে আরাকচি এ মন্তব্য করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN-কে দেয়া সাক্ষাৎকারে আরাকচি আরও বলেন, হুমকির সাথে ইরান অভ্যস্ত, কোনো চাপের কাছে মাথা নত করবে না তেহরান। একই সাথে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ব্রিক্স সদস্য দেশগুলোর প্রতি নিন্দা জানানোর আহ্বান জানান তিনি। এদিকে সংঘাত নিরসনের লক্ষ্যে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দফা সরাসরি আলোচনা চলছে। তবে কূটনৈতিক তৎপরতার মাঝেও থামেনি সহিংসতা। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় নতুন করে হামলার প্রস্তুতির কথা জানিয়ে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক যোগাযোগ ঘিরে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষে ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানকে হয় ওয়াশিংটনের সাথে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। Louisiana and to Alaska. চৈতি সরোয়ার, And I think that ৭১। was another thing that was agreed to. That's a big thing. ইরানের সঙ্গে 2015 সালের পরমাণু চুক্তির পক্ষে আবারও জোরালো অবস্থান নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন গণমাধ্যম CBS-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো যুদ্ধ বা আঞ্চলিক সংঘাত ছাড়াই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ওবামার দাবি, ওই চুক্তির মাধ্যমে ইরানের প্রায় 97% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল। এ বিষয়ে তৎকালীন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্য চুক্তির কার্যকারিতার পক্ষে ছিল বলে জানিয়েছেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি, কাউকে হত্যা করতেও হয়নি, এমনকি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। তার ভাষায়, কূটনীতির মাধ্যমেই বড় একটি সংকট সামাল দেওয়া সম্ভব হয়েছিল। ওমান উপসাগরে ভাসমান অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত একটি জাহাজ জব্দ করেছে ইরান। যুক্তরাজ্যের সামরিক বাণিজ্য সংস্থা UKMTO জানিয়েছে, হন্ডুরাসের পতাকাবাহী হুইচুয়ান নামের জাহাজটিকে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ডের দাবি, জলদস্যু মোকাবিলায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করা হতো জাহাজটিতে। এদিকে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজ হাজি আলী হামলার শিকার হয়ে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাহাজে থাকা 14 ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমান কোস্টগার্ড। ঘটনার মধ্যেই হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একের পর এক হুঁশিয়ারি দিয়ে সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি নিশানায় নিচ্ছে ইরান। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উত্তেজনা। তেহরানের অভিযোগ, আমিরাত এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ, হামলা আর কূটনৈতিক উত্তেজনায় দুই দেশের সম্পর্ক পৌঁছেছে নতুন সংকটের মুখে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন। সংযুক্ত আরব আমিরাতকে ঘিরে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে ইরান। তেহরান এখন প্রকাশ্যেই বলছে, আমিরাত আর শুধু প্রতিবেশী নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের একের পর এক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে সবচেয়ে বড় কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সহযোগিতা। 2020 সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকেই আমিরাতকে সন্দেহের চোখে দেখে আসছে ইরান। বিশেষ করে আবুধাবির আল দাফরা ঘাঁটিতে মার্কিন সেনা উপস্থিতি এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের অভিযোগ, আমিরাত নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, আর সেখান থেকেই ইরানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আমিরাত, দেশটির দাবি তাদের প্রতিরক্ষা সহযোগিতা সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্ত।
তবে উত্তেজনা আরও বেড়েছে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায়। ইরানি গণমাধ্যম দাবি করছে ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনা ও দ্বীপে হামলায় আমিরাতের সংশ্লিষ্টতা থাকতে পারে, যদিও এর পক্ষে এখনো কোনো স্পষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে আমিরাত অভিযোগ করছে যুদ্ধ চলাকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দুই দেশের এই বৈরিতা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরে আমিরাত ছিল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার, কিন্তু বর্তমানে ইরানি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, ভিসা বাতিল এবং আর্থিক লেনদেনে কড়াকড়ির কারণে চাপে পড়েছে তেহরান। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিয়ং। তার পদত্যাগে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্ট্রিটিং জানিয়েছেন স্টারমারের নেতৃত্বের উপর তার আর আস্থা নেই। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল। এর মধ্যেই এমপি জশ সাইমন্স সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন, যাতে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে ফিরে নেতৃত্বের লড়াইয়ে নামতে পারেন। এখন পর্যন্ত 4 জন কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন। ইউক্রেনীয় ড্রোন অনুপ্রবেশ শিশুকে ঘিরে রাজনৈতিক সংকটের মুখে পদত্যাগ করেছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সেলিনা। এর ফলে দেশটির জোট সরকার ভেঙে পড়েছে। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া ভাষণে সেলিনা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও দলীয় স্বার্থ দায়িত্ববোধকে ছাপিয়ে গেছে। স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ঐতিহাসিক শহর জিরোনা এবার যেন ফুলের রাজ্যে পরিণত হয়েছে। গেল 9 মে শুরু হয়েছে বিশ্ববিখ্যাত ফুল উৎসব টেমস দে ফ্লোসের ৭১তম আসর, যা চলবে আগামী 17 মে পর্যন্ত। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। রং, সৌন্দর্য আর সৃজনশীলতার অনন্য এক মিলন মেলা স্পেনের ঐতিহাসিক শহর জিরোনা যেন আবারও ফুলের স্বপ্ন রাজ্যে রূপ নিয়েছে। শত শত ফুলের নকশা, আলোকসজ্জা আর শিল্পকর্মে সেজে উঠেছে পুরো শহর। শুরু হয়েছে বিশ্ববিখ্যাত টেমস দে ফ্লোস উৎসবের ৭১তম আসর, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি একসঙ্গে তৈরি করেছে চোখ জুড়ানো এক পরিবেশ। প্রতি বছরের মতো এবারও শহরের রাস্তা, পুরনো ভবন, আঙ্গিনা, সেতু এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে সাজানো হয়েছে নান্দনিক ফুলের স্থাপনা ও শিল্পকর্মে। উৎসবের শেষ দিনে আয়োজন করা হবে বিশেষ রাতের প্রদর্শনী। বিশ্বব্যাপী জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের শুটিং লোকেশন হিসেবে পরিচিত জিরোনা ক্যাথেড্রালের বিখ্যাত সিঁড়িগুলো এবার রূপ নিয়েছে বিশাল এক ফুলের শৈলীকে ফুলের নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। খুবই সুন্দর লাগছে। আমরা এখানে আসতেই দেখি চারদিকে অনেক ফুল ফুটে আছে, যা দেখতে খুবই ভালো লাগছে। আমি খুবই খুশি এই সময়ে আমরা এখানে আসতে পেরেছি। আসলে এই আয়োজন বেশ ভালোই লাগছে, কারণ আমরা শুধু সিঁড়িগুলোই দেখছি এবং আমরা জানি এই সিঁড়িগুলো গেম অফ থ্রোনসের একটি অংশ। তাই আমার মনে হয় এটি একটি প্রতীকী স্থাপনা। এই উৎসব সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচালিত হয়, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, প্রতি বছর প্রায় 4 লাখ দর্শনার্থী এই ফুল উৎসব উপভোগ করতে জিরোনা শহরে ভিড় জমান। শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জন্য এই উৎসব একটি বড় প্ল্যাটফর্ম। ফুল, আলো এবং ঐতিহাসিক স্থাপত্যের মিশেলে জিরোনা শহর এখন যেন এক জীবন্ত শিল্প গ্যালারিতে পরিণত হয়েছে। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বে আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। ততক্ষণ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।